নমস্কার, সিটিভি নেগেটিভ প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। শুরু করছি আজকের অনুষ্ঠান হেলথলাইন। আর হেলথলাইন মানে আপনারা জানেন আমরা প্রত্যেক দিন একটি স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করি, আর আমাদের সঙ্গে একজন করে এক্সপার্টরা থাকেন যারা সেই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আপনাদের তথ্য সমৃদ্ধ করেন। অন্য দিনের মতো আজকেও তাই, কিন্তু তার আগে একটা বিষয় আমার যেটা বলার সেটা হচ্ছে ইউটিউবের অ্যানাউন্সমেন্ট। আপনারা যারা টিভির পর্দায় এই অনুষ্ঠানটা দেখছেন তারা তো অবশ্যই টিভির পর্দা থেকেই দেখতে পাবেন, কিন্তু তাছাড়াও আপনাদের প্রত্যেকের কাছেই আমার বিশ্বাস যে হাতে একটা মুঠোফোন তো সকলেরই রয়েছে, আর সেই মুঠোফোনেও আপনি এই অনুষ্ঠানটি দেখতে পারেন আপনার যখন ইচ্ছে, যখন সময় হবে, কাজ করতে করতে, গাড়িতে যেতে যেতে, যে কোনোভাবে। আর সেটা কিভাবে? মুঠোফোনটা যেটা রয়েছে সেখানে একটি ইউটিউব রয়েছে, অ্যাপ রয়েছে। যদি না থেকে থাকে তাহলে সেটি আপনি ডাউনলোড করুন। সেখান থেকে তারপর আপনি সার্চ বাটনে যাবেন, ডান দিকের অপশন থাকে, সেই অপশনে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সিটিভিএন একেডি প্লাস সার্চ করলে সেখানে সিটিভিএন এ যত প্রোগ্রামস হচ্ছে সেগুলো তো রয়েছে, তার পাশাপাশি হেলথলাইন এই অনুষ্ঠানগুলিও থাকবে। আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানটিও সেখানে আছে, আপনারা চাইলেই সেখান থেকে দেখতে পারেন। এবার আসি বিষয়ে। আজকে প্রত্যেক দিনের মতোই আজকে আমাদের একটি ভিন্ন টপিক। আজকের আমাদের যেটি বিষয় সেটি হচ্ছে ফাইব্রোমাইলজিয়া। এই বিষয়টি কি, তার লক্ষণ কি, তার চিকিৎসা। আমি নিজেও একদম একটা ফাঁকা কাগজ হয়ে বসেছি, একদম সাদা কাগজ, যে শুধুই জানবে বিষয়টা। আমার উল্টো দিকে যিনি রয়েছেন তার থেকে আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি হলেন কনসালটেন্ট রিহ্যাবিলিটেশন অ্যান্ড পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ডক্টর স্বাতী সাহা। প্রথমে আপনাকে অনেক স্বাগত। নমস্কার। আমি শুরুতেই যেটা বললাম যে আমি একদম একটা সাদা কাগজ হয়ে বসেছি, আমাকে তুমি শুরুতেই বেসিক জিনিসটা বোঝাও যে এই ফাইব্রোমাইলজিয়া এই বিষয়টা কি। শুরুতেই আমার খুব আন্তরিক অভিনন্দন যে এই টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলতে পারছি। এবং শুরুতেই যেটা আমি বলবো যে ফাইব্রোমাইলজিয়া কথাটার অর্থ হচ্ছে যে আমরা যদি একটা মেডিকেল ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে ক্রনিক ওয়াইডস্প্রেড মাসকুলোস্কেলেটাল পেইন। মানে সেটা আমাদের মাংসপেশিকেও এফেক্ট করছে, সেটা আমাদের স্কেলেটাল সিস্টেমটাকেও এফেক্ট করতে পারে, এবং সেটা ক্রনিক হয়। ক্রনিক ইন দ্য সেন্স দ্যাট মানে পেইনটা মোটামুটি মোর দেন 3 months ওটা এক্সিস্ট করবে, এবং সেটা ক্রনিক্যালি এফেক্টেড থাকবে। মানে ক্রনিক ইন দ্য সেন্স কি, ডিউরেশনটা হিসেবে আমরা বলি ক্রনিক পেইন দ্যাট ইজ মোর দেন 3 months হচ্ছে ব্যথাটা, and it involves the muscles and the skeletal system. So it's a chronic widespread musculoskeletal pain. আচ্ছা, এটার যখন হচ্ছে এটা এটা কি কি ধরনের সিমটমস আমাকে দেবে, বা আমার প্রাথমিক ধারণা কি হবে এই বিষয়টা নিয়ে? আচ্ছা, এই ব্যথাটা মানে এটা বাকি ব্যথাদের থেকে একটু ডিফারেন্ট আমি বলবো, ইন দ্যাট সেন্স কে ফাইব্রোমাইলজিয়া কন্ডিশন যেটা হচ্ছে মানে ওটা ব্যাপারটা হচ্ছে যেটা এটা অন্য কন্ডিশনের সঙ্গেও কো এক্সিস্ট করতে পারে। মানে একটা ফাইব্রোমাইলজিয়া পেশেন্ট যদি আমরা ডায়াগনোজ করি, ওর অন্য কিছু কন্ডিশনসও থাকতে পারে। মানে ইটস নট নেসেসারি দ্যাট ফাইব্রোমাইলজিয়া শুধু থাকবে, মানে অন্য কোনো কন্ডিশনস কো এক্সিস্ট করতে পারে না। তো সেটা কি হয়, মানে সিমটমস, মানে পেশেন্ট কি করে বুঝতে পারবে যে ওর মানে ওনাদের একটা প্রবলেম হচ্ছে বা এই রিলেটেড কিছু একটা কন্ডিশনস হচ্ছে। তো ফার্স্টলি একটা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের স্লিপ প্যাটার্নটা, মানে যারা এফেক্টেড হয় এই কন্ডিশনে, ওনাদের স্লিপ প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ ইন দ্য সেন্স কি, ওদের একটা আনরিফ্রেশড কাইন্ড অফ স্লিপ, মানে ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে যে ঘুমটা হয়তো ভালো হয়নি, ভালো লাগছে না, মানে সারাদিনে খুব একটা ভালো ফিলিং আসছে না, বাট একটা ফিলিং অফ ইজি ফাটিগেবিলিটি, মানে কিছু একটা করছি মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি মানে ফ্যাটিগ হয়ে যাচ্ছি, বা একটা ক্রনিক পেন, মানে ব্যথা হচ্ছে কোথায় হচ্ছে সেটা বুঝতে পারছি না যে কোন জায়গায় হচ্ছে বা কি স্পেসিফিক ব্যথা হচ্ছে, এই ব্যাপারগুলো একটা থাকে। তার সাথে সেটা যেটা আমরা বলি যে ইজি ফ্যাটিগেবিলিটি, পুয়ার স্লিপ, এই জিনিসগুলো একটা প্রথমত আমরা দেখতে পারি এই কন্ডিশনে। নেক্সট হচ্ছে কি, যে একটা কগনিটিভ ক্লাউডিং বা একটা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। মানে ধরুন একটা কিছু আমি পড়ছি, মানে পেশেন্ট ইন দ্য সেন্স কি, ধরুন একটা কিছু জিনিস পড়ছে বা একটা কিছু ওনাকে বলা হলো, মানে এই ব্যাপারটা না তৎক্ষণাৎ উনি এই জিনিসটাকে হয়তো ভুলে গেলেন, মানে পড়ছেন হয়তো ব্যাপারগুলো ভুলে গেলেন যে কি পড়ছিলাম বা আমি কি বিষয় নিয়ে জানার চেষ্টা করছিলাম, বা একটা শর্ট টার্ম মেমোরি লস কাইন্ড অফ ওই ইম্পেয়ারমেন্ট জিনিসগুলো থাকে এইটার ক্ষেত্রে।
তো আরো বলতে গেলে যেমন কি কি হচ্ছে, একটা হেডেক হতে পারে, একটা যেটা বলবো যে চেস্ট পেন, অনেক সময় পেশেন্টের বলে যে বুকে ব্যথা হচ্ছে, সেটা হয়তো আমরা ভাবতে পারি যে কোনো কার্ডিয়াক ইস্যুর থেকে হচ্ছে, বা সেটা হয়তো নয়, সেটা মেবি বিকজ অফ দ্য ফাইব্রোমাইলজিয়া ইটসেলফ প্রপার, তার জন্য হচ্ছে। তারপরে পেটের সমস্যা হতে পারে, যেমন একটা আমরা বলি ইরিটেবল বাউল সিনড্রোম, মানে কখনো একটা কনস্টিপেশন ভাব হচ্ছে, কখনো ডায়রিয়া ভাব হচ্ছে, মানে ক্রাম্পিং কাইন্ড অফ থিং, ব্লোটিং, ইনডাইজেশন, এইসব ব্যাপারগুলো এই কন্ডিশনটার সঙ্গে অ্যাসোসিয়েটেড। মানে ইন দ্য সেন্স কি দিস ইজ নট অনলি আ পেইন কন্ডিশন উইচ ইজ কনফাইন্ড ইটসেলফ টু পেইন, মানে ওটা মোটামুটি প্রত্যেকটা সিস্টেমকেই ইনভলভ করছে আমাদের বডির। আচ্ছা, কিন্তু এইটা কিভাবে হবে? মানে কোনো একটা রোগ যখন শুরু হয় তার তো বেশি কিছু কারণ থাকে, এটা কিভাবে শরীরে আসছে? আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে ফাইব্রোমাইলজিয়ার অ্যাজ সাচ, হ্যাঁ একটা আমরা দেখি যে একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে, বা এই ছাড়া মানে ওর না ইটিওলজিটা এখনো সেরকম ভাবে আমাদের জানা নেই। মানে আমরা বলি যে ইট ইজ অফ, লাইক আমাদের মেডিকেল ভাষায় আমরা বলি ইট ইজ অফ আননোন ইটিওলজি। মানে অনেক একটা মাল্টিপল ফ্যাক্টরস ওর কাজ করতে পারে, অনেক সময় একটা ইন্টারনাল ফ্যাক্টর যেমন একটা হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনাল চেঞ্জেস, বা একটা এক্সটার্নাল ট্রিগার ফ্যাক্টর, অনেক কিছু যেমন এনভায়রনমেন্ট চেঞ্জে হচ্ছে, বা অনেকের হয়তো একটু ওয়েদার চেঞ্জে, এইসব ব্যাপারগুলো থাকতে পারে যে এনভায়রনমেন্টাল ট্রিগার্স। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কমনলি ফিমেলসদের হয়, মানে আচ্ছা। মহিলাদের খুব মোর দ্যান মেলস। আর মোটামুটি ধরুন যে প্রিভেলেন্স হচ্ছে অ্যারাউন্ড, আমরা প্রিভেলেন্স ইন দ্য সেন্স যে আমরা বলি যে কতটা ইনভলভমেন্ট আছে, সেটা অ্যারাউন্ড 12% অফ দ্য পেশেন্টসে এটা এফেক্ট হতে পারে, ঠিক আছে। আচ্ছা। আর আরেকটা হচ্ছে যে কোন এজে কমনলি হবে, ঠিক আছে, সেটা হচ্ছে মোটামুটি আমাদের 5th to 7th ডিকেড, মানে 50 to 70 ইয়ার্স এজ গ্রুপের মহিলাদের খুব কমনলি ব্যাপারটা এফেক্ট হতে পারে। আচ্ছা, এই বিষয়টা যখন কারোর হচ্ছে তার তো বোঝা সম্ভব নয় যে আচ্ছা আমার সাথে এটাই হচ্ছে, তারা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা এটাকে স্পেসিফিক করছেন কি করে যে এটা ফাইব্রোমাইলজিয়াই হয়েছে? হ্যাঁ, তো প্রথমত পেশেন্টরা আমাদের কাছে, যেগুলো আমি বললাম যে এই কমপ্লেন্টস গুলো ওরা মোটামুটি আমাদের কাছে নিয়ে আসে, যে একটা পেইন হচ্ছে, মানে খুব একটা ওয়েক পেইনও নয়, কিন্তু মানে লোকালাইজেশনও সেরকম হয় না। যেমন ধরুন আমার কোমরে ব্যথা হচ্ছে, বা আমার হাঁটু ব্যথা হচ্ছে, বা আমার কাঁধে ব্যথা হচ্ছে, সেটা আমি স্পেসিফিক বলতে পারছি যে আমার কোন এরিয়াটা ইনভলভড আছে। বাট এই ক্ষেত্রে পেশেন্ট হয়তো বললো যে আমি মানে আমার বডির যেখানে টাচ করছি সেখানে আমার একটা পেইনফুল, মানে পেইন একটা সেন্সেশন হচ্ছে, তার সঙ্গে আমার একটা ফেটিগ, মানে সবসময় মনে হচ্ছে যে কিছু ভাল লাগছে না করতে, ঘুমটা ঠিক হচ্ছে না, মানে যখন ঘুমোচ্ছি ঘুমের থেকে উঠলে পরে মনে হচ্ছে যে আমার ঘুমটা কমপ্লিট হয়নি, বা ঘুম থেকে ওঠার পরে একটা ব্যথা, স্টিফনেস, এইসব ব্যাপারগুলো থাকা, এই জিনিসটা হচ্ছে। তো সেটার থেকে আমরা কিছু কিছু আমাদের সেটা আমাদের সিমটমস হিসেবে আমরা নিচ্ছি, তারপরে নেক্সট আমরা ফার্দার ডায়াগনোসিসের দিকে যাচ্ছি। আচ্ছা। তো এখন ডায়াগনোসিসটা আমরা কি করে করি, সেটার জন্য আমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, মানে সেই ব্যাপারগুলো ডায়াগনোস করার জন্য। তো সেই ক্রাইটেরিয়া গুলো দেখে আমরা ডায়াগনোসিসটা করি, মানে কোন কোন এরিয়াজ, একটা আমরা বলি হোয়াইট স্প্রেড পেইন ইন্ডেক্স, মানে পেশেন্টের বডির কিছু কিছু এরিয়াজ আমরা ভাগ করে সেখানে কোন কোন এরিয়াতে পেইন হচ্ছে বা কোন জায়গাটা ইনভলভ হচ্ছে সেটা দেখে আমরা একটা মার্কিং করি। আরেকটা হচ্ছে সিমটম সিভিয়ারিটি স্কোর। সিমটম সিভিয়ারিটি স্কোর কথাটার অর্থ কি, সেটা হচ্ছে যে কিছু কিছু সিমটম, মানে পেশেন্ট আমাদের যে সিমটম গুলো বলছে, তো সেটা কতটা সিভিয়ার, সেটা কি মাইল্ড হচ্ছে, মডারেট হচ্ছে, না সিভিয়ার হচ্ছে, সেটা দেখে সেটার একটা আমরা মার্কিং আমরা করি। তো এই জিনিসগুলোতে কিছু কিছু পয়েন্টস থাকে, সেটাতে আমরা পয়েন্ট দিয়ে দিয়ে মোটামুটি একটা পয়েন্ট গুলো কাউন্ট করে আমরা দেখি যে কতটা হচ্ছে। তো সেটারও একটা ক্রাইটেরিয়া আছে, মানে যেটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ পেশেন্টের এই ডায়াগনোসিসটা মোস্ট লাইকলি মনে হচ্ছে রয়েছে। আচ্ছা, তারপরে ট্রিটমেন্ট পদ্ধতির বেসিক কি শুরু হয়? মানে ওই, কারণ সে তো স্পেসিফিক্যালি আপনারা বলতে পারছেন না যে কি সমস্যাটা হচ্ছে, বা পেশেন্টও বলতে পারছে না আমার অ্যাকচুয়াল এই সমস্যাটাই হচ্ছে। না, সেক্ষেত্রে আমি treatment- এই জিনিসটা একটু বলতে চাই যে মোটামুটি আমরা একটা ওই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে ফেললে না আমরা মোটামুটি একটা বুঝে যাই যে ওই ডায়াগনোসিসটাই হচ্ছে। মানে ধরুন আমরা তো এই ব্যাপারগুলো জানি, মানে এই সিমটমস ব্যাপারটার হতে পারে, বা এইটা আমি যখন দেখছি আমার এই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলো আমার মিলে যাচ্ছে, বা আমার হয়তো একটা স্কোরিং থাকে, সেই স্কোরিংটা হয়তো আমি পেয়ে যাচ্ছি, তো সেটা আমি পেশেন্টটাকে এখন একজন ফাইব্রোমাইলজিয়া বলে আমি ওকে লেবেল করে দিলাম যে পেশেন্টটার মোস্ট লাইকলি ফাইব্রোমাইলজিয়াই হয়েছে। তো অ্যাকর্ডিংলি আমরা তখন ট্রিটমেন্ট গুলো শুরু করি। এখন ট্রিটমেন্টটা না এটা অনেক মানে কি বলবো, অনেক কিছু মিলিয়ে হচ্ছে ট্রিটমেন্টটা। তো সেটা যেমন প্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে পেশেন্টটার একটা মানে
টুয়ার্ডস যে ব্যাপারটা হচ্ছে, ওর যে কন্ডিশনটা হচ্ছে, তার মানে ফর একটা পজিটিভ অ্যাটিটিউড থাকা, যে মানে আমরা ব্যাপারটা আগে বোঝাই যে দেখুন আপনার এই সমস্যাটা হচ্ছে এবং আপনাকে এই জিনিসটাকে নিয়েই ডিল করতে হবে, ঠিক আছে, মানে এই ব্যাপারগুলো শুরু করা, এবং ভ্যারিড ট্রিটমেন্ট, মানে এটা এলং উইথ এক্সারসাইজেস, যোগা, লাইফস্টাইল চেঞ্জেস, তার সাথে আমরা মেডিকেল ম্যানেজমেন্টটাতে যাই। আচ্ছা, এই মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে কি থাকে, মানে মেডিকেশন শুধু নাকি অন্য আরো পন্থা রয়েছে? আচ্ছা, মেডিকেল ম্যানেজমেন্ট ইন দ্য সেন্স যেটা আমরা বলতে চাই মোস্টলি, যেটা আমাদের ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট মনে হচ্ছে যে আমরা কিছু কিছু মেডিসিনস দিই। আচ্ছা, এখন মেডিসিনস যে আমরা দিই সেটা টার্গেট কি, আমাদের কি আমরা করতে চাই, মানে আমরা কি চাই যে পেশেন্টটার বেটার হোক। প্রথমত হচ্ছে যে এটাতে কি হয়, এটাতে প্রথমত হচ্ছে যে আমাদের একটা পুয়ার স্লিপ থাকে, তো আমরা চাই যে স্লিপ প্যাটার্নটাকে আমরা ইমপ্রুভ করি। নেক্সট হচ্ছে যে ওর একটা ডিপ্রেশন থাকে, ডিপ্রেশন এংজাইটি ইজ অলসো ভেরি কমনলি অ্যাসোসিয়েটেড উইথ পেশেন্টস অফ ফাইব্রোমাইলজিয়া, কেননা কনস্ট্যান্ট একটা পেইন হয়, স্লিপটা ডিস্টার্বড হয়, তো কাছাকাছি পেশেন্ট একটা এংজাইটি, একটা ডিপ্রেশন ভাবও চলে আসে। মানে ইনফ্যাক্ট এরকম আমাদের স্টাডিজ আছে অনেক, যেখানে আমরা দেখতে পেয়েছি যে অ্যারাউন্ড 40% অফ দ্য পেশেন্টস অফ ফাইব্রোমাইলজিয়া হ্যাভ কনকমিটেন্ট ডিপ্রেশন অ্যান্ড এংজাইটি, যেটা অনেক হিউজ ব্যাপার। তো আমাদের টার্গেট থাকে ওই জিনিসটাকেও কেটার করা, প্লাস হচ্ছে ওর একটা স্লিপ ইমপ্রুভমেন্ট, ওর কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্ট। তো এই জিনিসগুলো আমরা সব দেখে আমরা একটা ওকে মেডিকেল ম্যানেজমেন্টে দেই। মেডিকেল ম্যানেজমেন্টে কিছু কিছু আমরা ওষুধ শুরু করি, মানে আমাদের যে ওষুধগুলো থাকে কিছু কিছু ওষুধ আমরা শুরু করি। তার সঙ্গে সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে লাইফস্টাইলটাকে ঠিক করা, লাইফস্টাইল মডিফিকেশন, স্লিপ ইমপ্রুভমেন্টটা কি করে পেশেন্ট করবে। তো আমরা সেটার জন্য বলি যে আপনি একটা ক্লক সেট করে নেবেন, মানে আপনার এই সময়টা এই জিনিসটা করবেন, এই সময়টা এই জিনিসটা করবেন। তো এই ব্যাপারগুলো একটু পেশেন্টকে আমরা বলি যে ইন্টারাকশনটা একটু বাড়াতে হবে, আর মানে নিজের সাথে পেশেন্ট ডক্টর নিজেকে, ইন্টারাকশন। হ্যাঁ, আর নিজের সাথেও নিজেকে অনেস্ট থাকতে হবে যে আমি যখন ক্লক বানাচ্ছি হ্যাঁ, আমি সেই মতো চলবো, কারণ হ্যাঁ। এটা যেহেতু পুরোপুরি আপনার ওপরেই নির্ভর করছে যে আপনি ডক্টরস বলার পর কতটা আপনি সেটাকে ফলো করছেন। না করলে ডক্টরসদেরও হাতে আলাদা করে আর কিছু থাকছে বলে তো আমার মনে হচ্ছে না, মেডিকেশন ছাড়া। হ্যাঁ, এই এই পদ্ধতিটা পুরোটা হলো, ধরুন একটা ওষুধের পর্যায়ে চললো, ওষুধ নিচ্ছে, ভালো মতো ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু এই ফাইব্রোমাইলজিয়া এটা কোন পর্যায় পর্যন্ত যেতে পারে, মানে হাইয়েস্ট এর রেট কি রয়েছে? হ্যাঁ, হাইয়েস্ট রেট ইন দ্য সেন্স ইট ক্যান গো আপ টু সিভিয়ার ক্যাটাগরি। সিভিয়ার ক্যাটাগরিটা হচ্ছে যেটা আমি বললাম আগে, যে আমরা যখন ডায়াগনোসিস ব্যাপারটা করি তখন সেটা আমরা আমাদের ক্লাসিফিকেশন, মানে ডায়াগনোসিস যেটা আমরা করি ওটা ওরকম ভাবে করা যে মাইল্ড, মডারেট, সিভিয়ার। মানে মাইল্ড হচ্ছে পেশেন্ট স্টার্টস টু এক্সপিরিয়েন্স দিস সিমটমস, তারপর একটা হচ্ছে মডারেট। মডারেটটা মানে হচ্ছে মানে হয়তো ওর খুব বেশিও এফেক্টেড হচ্ছে না, মানে ওর ডে টু ডে অ্যাক্টিভিটিসটা হয়তো খুব বেশি এফেক্টেড হচ্ছে না, বাট হচ্ছে, মানে সে বুঝতে পারছে যে আমার একটা প্রবলেম হচ্ছে বা আমার একটা প্রবলেম আছে এইসব ব্যাপারগুলো নিয়ে। আরেকটা হচ্ছে সিভিয়ার। সিভিয়ার ইন দ্য সেন্স মানে যখন ওর ধরুন একদম পুরো ডিপ্রেশন চলে যাচ্ছে, বা একটা এংজাইটি কাজ করছে, বা কনস্ট্যান্ট ওর একটা স্লিপ ডিপ্রাইভড হচ্ছে, মানে স্লিপটা খুব খারাপ হচ্ছে, মানে সে হয়তো ঘুমোতেই পারছে না, মানে এতটাই ওর এফেক্টেড হয়ে যাচ্ছে। সে হয়তো ঘুমটা মানে, আর ঘুমটা তো এত ইম্পর্টেন্ট জিনিস যে আপনাকে ডে টু ডে আপনাকে লাইফ অ্যাক্টিভিটিস মেনটেন করতে গেলে স্লিপ ইজ ভীষণ ইম্পর্টেন্ট, মানে সেটা একটা কোয়ালিটি স্লিপ আপনার দরকার। সেই 6 to 8 hours অফ কোয়ালিটি স্লিপ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। তো ওই জিনিসটা যখন এফেক্টেড হয় ওই সব স্টেজেও আমরা পেশেন্ট আমাদের কাছে এসে আসতে পারে যে হয়তো পুরোপুরি একটা ডিপ্রেশনে চলে গেছে, মানে এতটাই এফেক্টেড হয়েছে ওর কন্ডিশনটা, সে হয়তো পুরোটা একদম ডিপ্রেশনে আমাদের কাছে এলো। তো এই এক্সটেন্ট অবধিও কিন্তু এই ব্যাপারটা যেতে পারে, ফাইব্রোমাইলজিয়া ব্যাপারটা, ইফ নট ট্রিটেড অ্যাট দ্য কারেক্ট স্টেজ, মানে ওই স্টেজটাতে যদি আমরা ট্রিটমেন্টটা স্টার্ট না করি, সো ইট মাইট গো অন টু দ্যাট স্টেজ অলসো। আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে এটা মহিলাদের মধ্যেই বেশি দেখতে পাওয়া যাচ্ছে, বেশিরভাগ পেশেন্ট মহিলা হয়। আমার প্রথমেই ওটাতে মাথায় এসেছিল যে মহিলারাই কেন, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে মহিলারা যারা এফেক্টেড হচ্ছেন তাদের মধ্যে ঝুঁকি কাদের বেশি থাকে, মানে কাদের মধ্যে ফাইব্রোমাইলজিয়া দেখতে পাওয়া যেতে পারে, কোন মহিলাদের মধ্যে, বা কি ধরনের লাইফস্টাইল তাদের থাকলে তাহলেই ফাইব্রোমাইলজিয়া হতে পারে? আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে মানে আমরা যখন এই মানে আমাদের যেগুলো হয় সেটা হচ্ছে আমরা এপিডেমিওলজিক্যাল স্টাডি গুলো যখন হয়, মানে যখন আমরা দেখি যে কোন জেন্ডারটা এফেক্টেড বেশি হচ্ছে,
আমাদের স্টাডিগুলোতে, তো সেটাতে মোটামুটি দেখা গেছে যে ফিমেলস আর মোর এফেক্টেড দ্যান মেলস। এখন হ্যাঁ, যেটা আপনি জিজ্ঞেস করছেন যে কেন, কি রিজন হতে পারে, দেখুন সেটা একটা না আমি বলবো যে অনেকটাই লাইফস্টাইলের উপরেও ডিপেন্ড করে, প্লাস আমাদের ফিমেলসদের না একটা হরমোনালের ব্যাপারও থাকে, মানে হরমোনাল ইমব্যালেন্স হওয়া বা হরমোনাল কিছু ইস্যুস হওয়া, এইসব অনেক ব্যাপারটা, প্লাস এরকম অনেক স্টাডিও আছে যেখানে দেখা গেছে যে এংজাইটি বা ডিপ্রেশন ব্যাপারটাও মানে আমাদের ফিমেলসদের মধ্যে অনেক সময় একটু বেশি দেখা যায়, মানে চিন্তা বেশি করা বা একটা হরমোনাল ইস্যুস ব্যাপারটা হওয়া। তো মেবি দ্যাট মাইট অলসো বি আ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কে ফিমেলস আর মোর এফেক্টেড। আর এইটা যদি ধরা হয় যে 10 জন মহিলা রয়েছে, তাহলে তাদের মধ্যে 10 জনের মধ্যে কারা কারা এফেক্টেড হবে, মানে এটার কি কোনো অ্যাজ সাচ এখনো এরকম কোনো ইয়ে নেই যে এদের মধ্যে কারা এফেক্টেড হচ্ছে, মানে সেরকম এক্স্যাক্টলি আমাদের বলার মতো এখনো অব্দি আমাদের হাতে সেরকম ডেটা নেই যে আমরা এক্স্যাক্টলি বলতে পারি যে কোন গ্রুপ বা কাদের মানে ফিমেলস এর মধ্যে কারা এফেক্টেড হচ্ছে। এখনো সেরকম ভাবে ওই ব্যাপারে সেরকম এখনো আমাদের হাতে সেরকম ডেটা নেই। আচ্ছা, আর এই ক্ষেত্রে ঝুঁকি কার বেশি হতে পারে? ধরুন এফেক্টেড রয়েছেন, ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু কোন ক্ষেত্রে আপনারা বুঝতে পারেন যে এর হয়তো রিস্কটা অনেকটা বেশি? আচ্ছা, এখন যেটা আমি বলবো যে শুধু মেডিকেশনস দ্বারা কিন্তু এই ব্যাপারটাকে পুরোপুরি ঠিক করা সম্ভব নয়। আচ্ছা, ঠিক আছে, বিকজ এটা না একটা ভিশিয়াস সাইকেল ইন দ্য সেন্স, মানে ধরুন আপনার যেটা বললাম আমি যে আপনার ফাইব্রোমাইলজিয়া রয়েছে, বাট তার সাথে আপনার একটা অ্যাসোসিয়েটেড এংজাইটি বা ডিপ্রেশন এই ব্যাপারগুলো রয়েছে, আপনার একটা লাইফস্টাইলের চেঞ্জের দরকার, মানে আপনার একটা বিহেভিয়ারাল থেরাপিউটিক চেঞ্জ যেটাকে আমরা বলি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, মানে এই জিনিসগুলো উই অ্যাজ আ রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান আমরা কিন্তু এই জিনিসগুলোর উপরে খুব জোর দিই। মানে অ্যাপার্ট ফ্রম মেডিকেশনস আমাদের যে কাজটা, মানে আমরা যখন ডে টু ডে বেসিসে পেশেন্টসদের দেখি, তখন আমাদের প্রথমত ব্যাপারে থাকে যে পেশেন্টসের প্রপার কাউন্সিলিং করা, সেটা আমাদের কাছে খুব দরকার। মানে আমরা যারা রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান আমরা এই ব্যাপারটাতে খুব জোর দিই যে পেশেন্টকে মেডিসিনের সঙ্গে সঙ্গে একটা বিহেভিয়ারাল থেরাপি করা বা একটা ওনার লাইফস্টাইল চেঞ্জেস, এক্সারসাইজেস, মানে কি কি করলে উনি ভালো থাকবেন সেই জিনিসগুলোকে ইমপ্রুভ করা, মানে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংটাকে ইমপ্রুভ করা, আমাদের ফোকাসটা সেখানেও থাকে। মানে দ্যাট সেটস আস অ্যাপার্ট ফ্রম আদার স্পেশালিটিস, আমি সেটা বলতে চাই। কেননা আমরা ওই জিনিসটাতে আমরা খুব লাইক আমাদের ফোকাস ওই জিনিসটাতে খুব থাকে খুব বেশি যে থাকে। পেশেন্টটাকে একটা ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিতে কি করে ঠিকঠাক ভাবে আবার হ্যাঁ, ফেরত এখানে নিয়ে আসা। তাহলে ওই আরেকটা প্রশ্ন চলে আসে যে লাইফস্টাইল মডিফিকেশন যেটা আপনারা বলেন যে খুব জোর দিচ্ছেন, সেই বিষয়টার মধ্যে আপনারা যখন একটা কোনো পেশেন্ট রয়েছে, সেই পেশেন্টের ট্রিটমেন্ট চলছে, তার পাশাপাশি সে ওষুধও খাচ্ছে, সে নিজে হয়তো আর একটা ক্লক সেট করলো যেটা আপনারা ঠিক করে দিচ্ছেন, সেদিক থেকে মানে যখন তার লাইফস্টাইল মডিফিকেশনের বিষয়টা আসে, আপনারা কিরকম ভাবে তার লাইফস্টাইলটাকে সাজাতে চান, মানে কি কি পরিবর্তন তার মধ্যে থাকে? হ্যাঁ, তো প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা পেশেন্টদেরকে মানে আমরা যখন কাউন্সিল করি বা যখন বলি, তখন সেটা একটা বলি যে আপনারা নিজেদের মতো একটা ক্লক বানান ইন দ্য সেন্স যে আপনাকে এই টাইমটাকে আপনাকে ঘুমোতে দিতে হবে, মানে ওই সময়টা আপনি আপনার স্লিপের জন্য রাখবেন, বা এই সময়টা আপনি একটা কোয়ালিটি অ্যাক্টিভিটি করবেন। কোয়ালিটি অ্যাক্টিভিটি ইন দ্য সেন্স যেমন ধরুন আপনি যোগা করছেন বা আপনি কোনো এক্সারসাইজ করছেন বা আপনি জিম জয়েন করেছেন বা আপনি জিমে মানে করছেন, স্ট্রেংথেনিং এক্সারসাইজেস করছেন, বা আপনি সুইমিং করছেন। সুইমিং ইজ অলসো ভেরি গুড এক্সারসাইজ ফর এই কন্ডিশন, মানে ফাইব্রোমাইলজিয়া কন্ডিশনে, যেগুলো আমরা বলি। আরেকটা হচ্ছে লো ইম্প্যাক্ট এক্সারসাইজ, মানে অনেক সময় কি হয় যে যেটাকে আমরা হাইড্রোথেরাপি হিসেবে বলি, সেটা হচ্ছে সুইমিং পুলে দাঁড়িয়ে আপনি ওখানে শুধু পাটা নাড়ানো, মানে এই জিনিসগুলো খুব ভালো এক্সারসাইজেস ফর ইমপ্রুভিং দিস কন্ডিশন। আর তার সাথে হচ্ছে যে বেদিং রিচুয়ালটা কি, সেটা হচ্ছে যে আপনি একটু মানে হালকা গরম জলে, মানে সবসময় যদি আপনার মানে স্নান করছেন একটু হালকা গরম জল করে স্নান করলেন, সেটাতে কি হয় একটা ফিল গুড ব্যাপারটাও আসে, প্লাস আপনার যে একটা ক্রনিক পেইন কন্ডিশন হচ্ছে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে ইমপ্রুভ হয়। আর মেইন ব্যাপারটা হচ্ছে স্লিপ, ওটাকে আপনাকে একটু ধ্যান রেখে সেটা দেখুন। এখন স্লিপ ব্যাপারটা তো অত্যন্ত পার্সোনাল, সেটা আপনি কখন ঘুমানোর টাইমটা ঠিক করবেন বা কিরকম ভাবে ঠিক করবেন বা আপনি স্লিপ হাইজিনটাকে কি করে ইমপ্রুভ করবেন, সেটা হয়তো আমরা একটু ডিসকাশনে বা কাউন্সিলিং থ্রুতে পেশেন্টকে বলে দিলাম। বাট ব্যাপারটাকে এক্সিকিউট করা কিন্তু ডিপেন্ডস অন দ্য পেশেন্ট, মানে উনি কি করে জিনিসটাকে এক্সিকিউট করছেন বা উনি কি করে জিনিসটাকে আপন করে নিচ্ছেন, মানে আমাদের বলা কথাগুলো কি করে উনি ওনার নিজের লাইফস্টাইলে ইনকর্পোরেট করছেন, মানে সেটা বলা যায় যে
100% যদি এই কাজটা হয়ে থাকে তার মধ্যে 50% পেশেন্টের উপরেই ডিপেন্ড করছে, কারণ হ্যাঁ সে একদম। যদি পুরো রুলস গুলো রেগুলেশনস গুলো ফলো না করে তাহলে কোনোভাবে ডক্টরসদের হাতে আর কিছু থাকবে না সেটাই ফাইব্রোমাইলজিয়া। আমাদের মেইন কাজটা হচ্ছে যে আমরা পেশেন্টকে একদম করে প্রপার মেডিকেশনস দেওয়া, আর একটা লাইফস্টাইল চেঞ্জেস গুলোর জন্য অ্যাডভাইস করা, মানে আমরা ম্যাক্স টু ম্যাক্স এই ব্যাপারটাই করতে পারি, কিন্তু এক্সিকিউট যে ব্যাপারটা নিজেদের লাইফে সেটা হয়তো পেশেন্টদেরকে নিজেদেরই করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আপনি যে বলছিলেন যে পুরো বডিতেই একটা পেন থাকবে, একটা মাইল্ড পেন থাকবে, সেক্ষেত্রে ফিজিওথেরাপি এটা কি কোনো রোল প্লে করে? হ্যাঁ অবশ্যই ফিজিওথেরাপির লোড আছে, অনেকটাই আছে। যেটা বললাম যে লাইক ফিজিওথেরাপিউটিক এক্সারসাইজেস এর রোল অনেকটা বেশি আছে আমি বলবো। হ্যাঁ ফিজিওথেরাপি মোডালিটিসও আমরা কিছু ইউজ করতে পারি, লাইক আল্ট্রাসাউন্ড থেরাপি হয়, সেইগুলো কিছু কিছু ইউজ করা যায়। ধরুন কোনো একটা লোকালাইজড পয়েন্ট টেন্ডারনেস হচ্ছে বা লোকালাইজড এরিয়াতে ইনভলভমেন্ট আছে, সেখানে আমরা ইউএসটি বা যেগুলো আমাদের ডিপ হিট থেরাপিজ হয় সেটা দিয়ে করা যেতে পারে। আরেকটা হচ্ছে এক্সারসাইজেস যেটা খুব দরকার, সেটা আপনাদের এরোবিক এক্সারসাইজেস, যেমন জগিং করা, ওয়াকিং করা, বা হালকা আপনি রানিং করছেন, এই জিনিসগুলো খুব দরকার। সো অ্যাজ আ হোল ইট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড, মানে ইম্পর্টেন্সটাও রয়েছে। মানে এক্সারসাইজ ফিজিওথেরাপি দুটোই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর তার সাথে অবশ্যই হ্যাঁ হ্যাঁ তার সাথে ইমপ্রুভ করা স্লিপ কোয়ালিটিটা, স্লিপ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। ফুডের কি কোনো রোল আছে? ফুডের বলতে গেলে আমি বলবো যে ফাস্ট ফুড জিনিসগুলো অ্যাভয়েড করাটাই বেটার। মানে ফাস্ট ফুড লাইক জাঙ্ক ফুডস যেগুলো রয়েছে, মানে খুব তেলাক্ত জাতীয় খাবার বা যেগুলো মানে খুব মশলাদার খাবার, সেই জিনিসগুলো অ্যাভয়েড করাটাই বেটার এই কন্ডিশনে। মানে যদিও অ্যাজ সাচ সেরকম ফুডের সঙ্গে ডিরেক্টলি হয়তো লিঙ্ক নেই, বাট স্টিল আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনারা এই কন্ডিশন এফেক্টেড থাকলে মানে মোস্টলি সেই তেল ঝাল মশলা বা ফাস্ট ফুড, স্পাইসি ফুড, জাঙ্ক ফুডস সেগুলো অ্যাভয়েড করাটাই বেটার। আমি এটা কেন বললাম, তার কারণ পেট আমাদের এমন একটা অংশ, এটাতে গন্ডগোল হলে অন্য যা কিছু থাকে সবকিছুতেই একটা গন্ডগোল হওয়া শুরু হয়। তো সেক্ষেত্রে ফাইব্রোমাইলজিয়া যা বললেন, যে ধারণাটা আমি পেলাম সেখান থেকে দাঁড়িয়ে পেট একটা রোল প্লে করবে বলে আমার মনে হলো। তার কারণ যদি খাওয়া দাওয়া ঠিক না হয়, ঘুম অটোমেটিক্যালি ঠিক হওয়ার কথা নয়। হ্যাঁ একদমই। আর কেননা এটাতে না স্টমাক মানে অ্যাবডোমিনাল ইনভলভমেন্টটাও থাকে, মানে যেটা আমি আগেও বলছিলাম যে কখনো মনে হচ্ছে ডায়রিয়ার একটা ভাব হচ্ছে, ডায়রিয়া মানে পাতলা স্টুল হচ্ছে, বা কখনো একটা কনস্টিপেশন ভাব হচ্ছে, যেটাকে আমরা মানে কথাটাকে আমরা বলি ইরিটেবল বাউল সিনড্রোম, মানে ডিসপেপসিয়া বা ব্লোটিং বা ইনডাইজেশন, ওই ব্যাপারগুলো থাকছে। তো ডেফিনেটলি ফর স্টমাক হেলথ আমাদের এই জিনিসগুলো রিডাকশনের খুবই দরকার, মানে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যতটা অ্যাভয়েড করা যায় ইটস বেটার। আরেকটা বিষয়, মানে আমি বহু ডাক্তারকেই বলতে শুনেছি, এই অনুষ্ঠানেই বহু ডক্টরস বলেছেন যে প্রিভেনশন বেটার দ্যান কিওর। এবার আমি তো আগে থেকে তো জানি না যে আমার এটা হবে কি হবে না, সেক্ষেত্রে ফাইব্রোমাইলজিয়ার ক্ষেত্রে প্রিভেনশন কি আছে? প্রিভেনশন অ্যাজ সাচ ব্যাপারটা হচ্ছে প্রিভেনশন এটা সেরকম কিছু নেই, সেটাই স্বাভাবিক। মানে এখন এফেকশনটা কখন হবে, কাদের হবে, সেটা বলাটা ডিফিকাল্ট। মানে লাইক প্রিভেনশন তো অ্যাজ সাচ আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে যে কিছু আছে কিনা, বাট হ্যাঁ এই জিনিসটা অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ফিজিশিয়ান আমি নিশ্চয়ই অ্যাডভাইস করব যে আমাদের হেলদি লাইফস্টাইলটা মেনটেন করা সেটা সবারই দরকার। মানে ফাইব্রোমাইলজিয়া হোক বা না হোক, মানে আমাদের হেলদি লাইফস্টাইল মেনটেন করা ইন দ্য সেন্স রেগুলার এক্সারসাইজেস, গুড ফুড, ফাইবার্স এন্ড ডায়েট, মানে হেলথটাকে প্রপার রাখার জন্য যেটা আমাদের করার দরকার, সেটা আমাদের গুড স্লিপ হোক, গুড স্লিপ হাইজিন, এক্সারসাইজ করাটা রেগুলারলি, ফুড হ্যাবিটটাকে হেলদি রাখা, এটা আমাদের সবকিছুর জন্যই দরকার। মানে সেটা হয়তো প্রিভেনশনের দিকে হয়তো খুব একটা এফেক্টিভ নয়, বাট স্টিল আপনার লাইফস্টাইলটা যদি হেলদি থাকে সেটা আপনি এফেক্টেড হলেও ইউ ক্যান মেনটেন দ্যাট লাইফস্টাইল। মানে অলরেডি ধরুন যিনি এক্সারসাইজ করছেন বা যার একটা এক্সারসাইজ করার টেন্ডেন্সি আছে, ওনাকে যদি আমি বলি যে আপনাকে ফাইব্রোমাইলজিয়া যখন আপনার হচ্ছে আপনাকে এই লাইফস্টাইলটা অ্যাডাপ্ট করতে হবে, ওনার জন্য হয়তো ব্যাপারটা খুব একটা ডিফিকাল্ট হবে না, রাদার দেন যিনি করছেন না, ওনার হয়তো সেই ব্যাপারটাকে নিজের একটা লাইফস্টাইলে ইনকর্পোরেট করাটা ডিফিকাল্ট হবে, কিন্তু যিনি অলরেডি সেই অ্যাক্টিভিটিস গুলোতে রয়েছেন তার হয়তো সেই জিনিসটা খুব একটা ডিফিকাল্ট হবে না। ইজি খাওয়া দাওয়া হোক, এক্সারসাইজ হোক, ফিজিওথেরাপি, সমস্ত দিক থেকেই অনেকটা ইজি হবে। আরেকটা বিষয়, এই যে পুরো প্রসেসটা হলো, এর মধ্যে ফলো আপ ভিজিট, ধরুন আপনার কাছে কেউ কিওর হয়েছে, তার ওটা আপনি 80% বলতে পারছেন যে এটা অনেকটা কিওরের জায়গায় রয়েছে, কিন্তু তার পরের ফলো আপ ভিজিট এটা কি আবার ব্যাক করতে পারে পরবর্তীতে?
কি রয়েছে? এইটা না, এই কন্ডিশনটা ইটস লাইক আমরা যে মেডিকেশনস গুলো দেই সেটা মোস্টলি না আমরা একটা দেখি যে লাইফস্টাইল ইমপ্রুভমেন্টের সাথে সাথে মেডিসিনসটা কতটা এফেক্টিভ হচ্ছে। তো হ্যাঁ, ডেফিনেটলি ফলো আপে তো আমরা ডেফিনেটলি আমাদের রাখতেই হবে। মানে ধরুন এভরি 2 to 3 উইকস, ইনিশিয়ালি হয়তো আমরা এভরি 2 to 3 উইকস একটা ফলো আপ করলাম। তারপরে হয়তো পেশেন্টকে আমরা ওই মেডিসিন প্লাস ওই লাইফস্টাইলটাতেই রেখে যখন দেখছি যে ওনার একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, তখন হয়তো আমরা পার মান্থ হিসেবে একটা ফলো আপ করলাম, বা এভরি মান্থ বা এভরি 6 উইকস একটা ফলো আপ করলাম। তো সেই জিনিসটা হ্যাঁ, ফলো আপ ইজ রিকোয়ার্ড, কারণ আমাদের দেখতে হবে প্লাস ওনাকে যে আমি মেডিসিন দিচ্ছি সেই মেডিসিনস গুলোর কোনো সাইড এফেক্টস বা কোনো অ্যাডভার্স এফেক্টস হচ্ছে কিনা ফ্রম দ্যাট মেডিকেশনস, তো তার ডোজ অ্যাডজাস্টমেন্ট করা বা ডোজটা কেমন হবে সেটা নেওয়া, এই সব জিনিসগুলোর জন্য তো ডেফিনেট ফলো আপ ইজ রিকোয়ার্ড। মানে ফলো আপে আসলে পরেও পুরো বিষয়টা একটা চার্টের মধ্যে থাকে হ্যাঁ, যে কি হচ্ছে না হচ্ছে। কি হচ্ছে না হচ্ছে অবশ্যই, এবং কিরকম রেসপন্স করছেন এটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা যে মেডিসিনস গুলো দিচ্ছি বা আমরা যে ওষুধগুলো দিচ্ছি তো পেশেন্টটার রেসপন্স কেমন করছেন, বা ওনার কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা সেই মেডিসিনস গুলো থেকে। তো সেই জিনিসটা আমাদেরকে দেখতে হয়, এবং সেটা দরকার হলে আমরা একটা ডোজ অ্যাডজাস্টমেন্ট করি সেক্ষেত্রে। সেগুলো সবকিছু দেখে হ্যাঁ, তো ফলো আপ ইজ রিকোয়ার্ড, মানে আসতে হবেই ফলো আপে। আর এটা কি পুরোপুরি কিওর করা পসিবল? কিওর ইন দ্য সেন্স যে এগুলো না, এগুলো মানে বলতে গেলে যে একদমই কিওর ব্যাপারটা সেগুলোর ক্ষেত্রে আমরা হয়তো পেশেন্ট হয়তো ভালো থাকছে আবার হয়তো ব্যাপারটা হলো, মানে চান্সেস আর দেয়ার ইট ক্যান কাম ব্যাক। মানে ইটস নট লাইক এ পার্মানেন্ট কিওর। মানে যেমন আমরা ধরুন ডায়াবেটিস বা হাইপারটেনশন আমরা কন্ট্রোলে রাখছি উইথ দ্য ইউজ অফ মেডিকেশনস, উইথ লাইফস্টাইল চেঞ্জেস বা উইথ ডায়েটারি চেঞ্জেস। ব্যাপারটা অনেকটা এরকম, মানে যে ব্যাপারটা হয়তো ভালো আছে, আপনার লাইফস্টাইল ঠিক আছে, ভালো আছে, বাট আবার জিনিসটা হতে পারে। সো পার্মানেন্ট কিওর বলতে এটাতে মানে দেয়ার ইজ নো পার্মানেন্ট কিওর টু দিস। মানে পুরোটাই আপনাকে ডক্টরসদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা যতদিন লাইফ লং আর কি, যা বলা হ্যাঁ, যায়। মানে যেরকম ধরুন আপনি ভালো আছেন আবার হয়তো ব্যাপারটা হলো, লাইকলি সেটা হতে পারে, বা অনেক ক্ষেত্রে হয়তো ঠিক হয়ে গেছে আর হয়তো জিনিসটা হলোই না। মানে ইট ডিপেন্ডস কিরকম কি রেসপন্স হবে বা কিরকম কি ইয়ে হবে। তো ইট ডিপেন্ডস অন পেশেন্ট টু পেশেন্ট। আমি খুব ছোট্ট করে একটা পরামর্শ চাইবো, এই ফাইব্রোমাইলজিয়া যাদের হয়ে রয়েছে বা যাদের যদি হয় কখনো, কি করণীয় খুব ছোট করে? সে আমি ছোট করে হলে আমি সেটাই বলবো যে আপনারা প্রথমত যেটা আমরা আজকের আলোচনাটা করলাম, মানে সিমটমস গুলো কি কি হতে পারে, মানে কি হিসেবে আমি বুঝতে পারবো যে আমার ব্যাপারটা হচ্ছে। তো আপনারা কারোর যদি এরকম ব্যাপারগুলো কিছু হয়ে থাকে, আমি প্রথমত অবশ্যই বলবো যে একজন ফিজিশিয়ান কনসালটেশন ইজ মাস্ট। সেটা আপনি একজন মানে রিহ্যাব স্পেশালিস্টকে দেখান, রিহ্যাবিলিটেশন বা পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্টকে দেখান, কিন্তু দেখিয়ে ব্যাপারটা ডিসকাশন করে এবং মেডিকেল ম্যানেজমেন্টটা শুরু করা, তার সঙ্গে সঙ্গে লাইফস্টাইল যেসব ব্যাপারগুলো আজকে আমরা আলোচনা করলাম সেই জিনিসগুলো করা, সেটা মানে অতি আবশ্যক। একদমই। তাহলে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা গেল যে এই ফাইব্রোমাইলজিয়া এমন একটা বিষয়, যে বিষয়টা একবার আসলে সেটা কতদিন স্থায়ী হচ্ছে তার কোনো ঠিক নেই, বা আবার চলে যাওয়ার পর আবার সে ফিরে আসবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। ফলে আপনার নিজের উপর তো অনেকটা নির্ভর করছেই, তার পাশাপাশি আপনার যিনি ডক্টর রয়েছেন তার উপরেও আপনাকে অনেকটা নির্ভর করে থাকতে হবে, যাতে বিষয়টা অনেকটা নিয়ন্ত্রণে থাকা পসিবল হয়। আশা করছি আমাদের এই অনুষ্ঠান আপনাদেরকে অনেকটাই হেল্প করবে এই বিষয়ে। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।